শহীদ বুলবুল সরকারি কলেজ পাবনা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা আলোচনা করছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা কাব্যগ্রন্থ থেকে। পূর্বের দুটি আলোচনার ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে কল্পনা পর্ব ৩। আর আজকে তোমাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, শহীদ বুলবুল সরকারি কলেজ পাবনা। তো এর আগের আলোচনায় আমরা যা বলেছিলাম, কল্পনার কবিতাগুলোর বৈশিষ্ট্য এদের নিছক চিত্তরসে, চিত্রকে অতিক্রম করে তত্ত্বে পৌঁছার প্রয়াস এখানে নেই। কল্পনার প্রধান সৌন্দর্য প্রসাধন কলা, সাধন বেগ নয়। অর্থাৎ কল্পনার কবিতাগুলো রচনা করা হয়েছিল নিছক সৌন্দর্য সৃষ্টি করার উদ্দেশ্যেই। এখানে কোনো তত্ত্ব প্রকাশ করার জন্যে কবি এগুলো রচনা করেননি। রবীন্দ্রনাথ কবিতার সংজ্ঞায় বলেছিলেন যে কোনো কিছু বোঝানোর জন্য কেউ কবিতা লেখে না। কবিতা পড়ে যখন কেউ বলে যে বুঝিলাম না, তাহলে তাকে এই উত্তর দিতে হয় যে এতে বুঝিবার কিছু নেই, এ যে শুধু গন্ধ। তো এই গন্ধ বা সৌরভ ছড়ানোই যে কবিতার কাজ। কল্পনার কবিতাগুলো পড়লে আমরা সেটি অনুভব করতে পারি। কিন্তু বর্ষশেষে এর ব্যতিক্রম। বর্ষশেষে নামে যে কবিতাটি রয়েছে কল্পনায়, সেটি এর ব্যতিক্রম। অর্থাৎ এখানে কিছুটা তত্ত্ব এসে যোগ দিয়েছে। বিশাল একটি কবিতা আমরা এখানে একটু আলোচনা করব। সেই আলোচনা থেকে দেখব যে এখানে বিচিত্র ধরনের তত্ত্বের সমাবেশ ঘটেছে। সব সময় সবকিছুরই যে একটা ব্যতিক্রম থাকে, সেই ব্যতিক্রমই এখানেও একটি দেখা দিয়েছে। সেটি হচ্ছে আমাদের বর্ষশেষ কবিতা। এটি চিত্রকে অতিক্রম করে তত্ত্বে পরিণত হয়েছে। এর প্রচণ্ড সাধন বেগ প্রসাধন কলার সূক্ষ্মতাকে দীর্ণ করে বায়ুতাড়িত তরঙ্গমালার ন্যায় ছুটে চলেছে। এই কবিতাটির সম্বন্ধে কবি সতীশচন্দ্র রায় বলেছেন, একি উরিড বুক ভাঙা বৈদিক কবির মতো ক্রন্দন, এ যে রুদ্র ইন্দ্রের দিকে ধাবিত গান, এরকম উদাত্ত হাহাকার অন্য কোনো সাহিত্যে আছে বলে মনে হয় না। কালবৈশাখীর ঝড় যেমন আকস্মাৎ এক নিঃশ্বাসে একান্ত প্রবলভাবে এসে পড়ে, সেই সুরটি ধরা পড়ে প্রথম চারি ছত্রে ছন্দস্পন্দের আকস্মিকতায়। কবি বলছেন, ঈশানের মেঘ পুঞ্জ অন্ধ বেগে ধেয়ে চলে আসে, বাধা বন্ধ হারা গ্রামান্তরে বেণুকুঞ্জে নীলাঞ্জন ছায়া সঞ্চারিয়া হানি দীর্ঘ ধারা। অর্থাৎ ঝড়ের যে রুদ্রমূর্তি, ঝড়ের যে কালো রূপ, সেই কালো কুণ্ডলী পাকিয়ে ঝড় চলে আসছে, কবি সেই কথা বলছেন। যারা বৃষ্টি সনাথ ধাবমান আসন্ন কালবৈশাখী ঝড় দেখেছেন, তারা বুঝবেন নীলাঞ্জন ছায়া ও হানি দীর্ঘ ধারা ছবি দুটি কত সত্য। কালবৈশাখীর প্রথম একটি ঝাপট চলে গেলে বায়ুমণ্ডল যেন মৌন, নির্জীব ও বায়ুলেশ রিক্ত মনে হয়। ঠিক সেই ক্লান্ত নির্জীবতা বাকি চারটি ছত্রের সহজ সরল ছোট ছোট কয়েকটি বাক্যে। বর্ষ হয়ে আসে শেষ, দিন হয়ে এলো সমাপন, চৈত্র অবসান, গাহিতে গিয়াছে হিয়া পুরাতন ক্লান্ত বরষের সর্বশেষ গান। অর্থাৎ প্রথম দিকে যেই তীব্রতা নিয়ে এলো, পরের দিকে দেখা যাচ্ছে যে বর্ষশেষের গান গাইতে গিয়ে কবি এই ধরনের কথাটি বলেছেন। প্রথমত, চারটি ছত্রের প্রচণ্ড আঘাতের সময় নিজের মনের কথা আর ভাববার অবকাশ ছিল না। এবার নিজের দিকে চোখ পড়ল। বর্ষশেষের ঝড়ের অর্থ বুঝতে পেরেই যেন কবি বলছেন, গাহিতে চাহিছে হিয়া পুরাতন ক্লান্ত বরষের সর্বশেষ গান। দ্বিতীয় শ্লোকে দেখি আবার ধীরে ধীরে আসন্ন আর একটা বায়ু তরঙ্গের পূর্বাভাস পাওয়া যাচ্ছে।
সংযুক্ত বর্ণের বাহুল্য এবং ছন্দস্পন্দের স্থান বৈচিত্র্যে তা সম্ভব হয়েছে। ধূসর পাংশুল মাঠ, ধেনুগণ ধেয়ে ঊর্ধ্বমুখে ও ছুটে চলে চাষি। তৃতীয় ও চতুর্থ ছত্রে কোনো ছেদ নেই, হু হু করে একটা দীর্ঘ সংঘাত এসে পড়েছে। তরিত নামাই পাল নদী পথে ত্রস্থ তরি যত, তীর প্রান্তে আসি। অর্থাৎ যখন এরকম ঝড়ের সময় আসে, যখন নদীতে নৌকাগুলো ত্রস্ত হয়ে তীর প্রান্তে আসার চেষ্টা করছে, একটা চিত্রকল্প আমরা এখানে দেখতে পাচ্ছি। পঞ্চম এবং ষষ্ঠ ছত্রে ছেদ নেই, শেষ দুইটি ছত্রে এতক্ষণ যে আভাস ও আয়োজনের স্তরে স্তরে জমে উঠেছিল তা পুনরায় দ্বিগুণিত বেগে পাঠকের উপর এসে পড়ে, তাকে বিভ্রান্ত করে দেয়। যেমন ঝড়ের পরে আসে কি, বিদ্যুৎ বিদীর্ণ শূন্যে ঝাঁকে ঝাঁকে উড়ে চলে যায় উৎকণ্ঠিত পাখি। আর এরকম সময় দেখা যায় যে নীড়হারা পাখিরা তার নীড়ে ফেরার জন্য চেষ্টা করে, একটি উদ্ভ্রান্ত অবস্থা। শুধু ঝড় নয়, এবারে তীক্ষ্ণ একটা মেঘের গর্জনও আছে। বর্ষার মেঘের ন্যায় গম্ভীর নয়, বৈশাখী মেঘের সুতীক্ষ্ণ বজ্রোদ্গারী ধ্বনি বিদ্যুৎ বিদীর্ণ শব্দটিতে শ্রুত হয়। তারপর 6 শব্দ, ছোট ছোট দুটি অক্ষরে। প্রথমে বিদ্যুৎ মেঘগর্জনে আলো, চোখে পড়ল দলে দলে হাঁস পাখার ক্ষুদ্র ক্ষুদ্র কম্পন তুলে ছুটে চলেছে ক্ষুদ্র ক্ষুদ্র কম্পন, ওই ছোট ছোট শব্দগুলি, অবশেষে কর্কশ মেঘগর্জন, উৎকণ্ঠিত পাখি, তারপরে সব শেষ। উড়ে হোক ক্ষয় পুরাতন বৎসরের যত নিষ্ফল সঞ্চয়। বৈশাখীর ঝঞ্ঝার এমন সত্য আশ্চর্য চিত্র বাংলা ভাষায় আর নেই। এই সফলতার কারণ ঝঞ্ঝার রসকে ভাষা, চিত্র এবং প্রাকৃতিক তথ্য দ্বারা কবিকে প্রকাশ করতে হয়নি। তিনি ছন্দ সঙ্গীতের দ্বারা তা প্রকাশ করেছেন। সত্য কথা বলতে কি, ভাষা অপেক্ষা সঙ্গীত রবীন্দ্রনাথের প্রতিভায় অধিকতর অনুকূল। তৃতীয় ও চতুর্থ শ্লোকের মূলভাব উড়ে হোক ক্ষয় ধূলিসম তৃণসম পুরাতন বৎসরের যত নিষ্ফল সঞ্চয়। এর মধ্যে দিয়ে কবি পুরাতন বৎসরের যত নিষ্ফল সঞ্চয় সেগুলোকে বিদায় দিয়ে নতুন বছরে নতুনভাবে শুরু করার একটা প্রত্যয় ব্যক্ত করছেন। পঞ্চম ও ষষ্ঠ শ্লোকের ভারকেন্দ্র, আমার মনে এমন কঠিন সন্তোষ জাগ্রত হোক যা পুরাতনের লজ্জা ভয় বিমুক্ত, কেবল নতুনের জয়ধ্বনিতে পূর্ণ। সপ্তম অষ্টম নবম শ্লোকে নতুনের আগমনী ও অভ্যর্থনা। একাদশ শ্লোকে বলা হয়েছে, হে সদ্যজাত মহাবীর, তুমি কি বাণী যে আনিয়াছ তাহা তুমিও সম্পূর্ণভাবে জানো না, আমিও তাহা না বুঝিতে পারিয়া মুগ্ধভাবে চাহিয়া আছি। এতক্ষণ কবি কেবল নিজের কথাই বলেছেন, দ্বাদশ শ্লোকে সমগ্র মানবজাতির কথা এসেছে। হে কিশোর, তোমার উদার জয়ভেরীর আহ্বানে আমরা দাঁড়িয়া উঠি, ছুটিয়া বাহিরিব অর্পিব পরাণ। ত্রয়োদশ ও চতুর্দশ শ্লোকে ক্ষুদ্র জীবনের দুঃসহ পঙ্কিলতাকে ধিক্কার দেওয়া হয়েছে। পঞ্চম শ্লোকে মানবজাতি হতে কবি পুনরায় নিজের মধ্যে ফিরে বলেছেন, একবার জীবনের বিরাট স্বরূপ ও মহান মৃত্যুকে স্পষ্টরূপে যেন তিনি দেখতে পাননি। ষোড়শ শ্লোকে কবি কতকটা অকর্মক হয়ে পড়েছেন। তার যে এতক্ষণ ক্রিয়াশীলতা, সজীবতা ছিল, তৎপরিবর্তে তিনি যেন কেবল এই বিরাট সত্তার ক্ষণিক খেলনা মাত্র হয়ে পড়লেন। একবার উত্তম রূপে জীবন ও মৃত্যুর সাথে পরিচিত হয়ে চিরবিস্মৃতির গর্ভে কবি ডুবে যেতে রাজি আছেন। সপ্তদশ শ্লোকে অন্তরের তৃণমূল দ্বন্দ্ব হতে বাহিরের দিকে চক্ষু ফিরাতেই কবি দেখেছেন, নবাঙ্কুর ইক্ষুবনে এখানে ঝরিছে বৃষ্টিধারা বিশ্রামহীন। কালবৈশাখীর তীব্রতা আবেগ আর নেই,
নবান্ধুর শব্দটি নতুন জীবনের বাণী বহন করছে। এই প্রবল ঝড়ে অনেক কিছু ঝরে পড়ে নষ্ট হয়েছে, তবু যা রইল তাই সত্য, তাই রইবার মতো। এই দীর্ঘ কবিতাটিতে অনেকগুলি ভাবের সমাবেশ হয়েছে, অবশ্য এর মধ্যে কোনোটি অপ্রাসঙ্গিক নয়। তবু এই সুদীর্ঘ ভাব শৃঙ্খল পরস্পরার গ্রন্থিগুলি কতকটা শিথিল বলে মনে হয়। এতে ঝড়ের কবিতার প্রধান লক্ষণ তীব্রতা ও আবেগ অভাব কিছুটা অনুভূত হতে থাকে। অর্থাৎ কবিতাটি বিশাল অনেকগুলো বিষয়ের সমাবেশ ঘটাতে ঝড়ের কবিতার যে বিষয়বস্তু সেটি কিছুটা ক্ষুণ্ণ হয়েছে, এটি বলা যেতে পারে। বর্ষশেষ কবিতাটিকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা চলে: পুরাতনের বিদায় এবং নতুনের আগমন। বৈশাখ কবিতায় কেবল এর অর্ধেক মাত্র। বর্ষশেষ সন্ধ্যার কবিতা বৈশাখ মধ্যাহ্নের। আকাশ যখন তাম্রাভ, বাতাস যখন নিস্পন্দ এবং বনে যখন পাতাটিও কাঁপছে না। বৈশাখীর মধ্যাহ্নে রৌদ্রমুগ্ধ নির্জন আকাশ ও প্রান্তর ভালো করে দেখে না নিলে এর ভীষণ মাধুর্য বুঝতে পারা যায় না। এতে নিরাসক্ত চিত্তরস, সচেতনভাবে কোনো তত্ত্ব দেবার প্রয়াস নেই, অর্থাৎ বৈশাখী কবিতাটিতে। কিন্তু বর্ষশেষ কবিতাটিতে তত্ত্ব রয়েছে। বৈশাখের ধ্বংস করাল মূর্তি তার বাহিরের রূপ, কিন্তু তার অন্তরে আর একটি রূপ আছে, তা হচ্ছে শান্তির। হে বৈরাগী, করো শান্তি পাঠ, উদাস কণ্ঠে যার ছুটে ছুটে দক্ষিণ বামে। অর্থাৎ এই যে বৈশাখের যে তীব্রতা, সেই তীব্রতার মধ্যে একটি শান্ত স্নিগ্ধ ভাবও থাকে, যা পৃথিবীকে শান্ত করে, সেটি কবি বলছেন। এবং সেই সকরুণ তব মন্ত্র সাথে মর্মভেদী যত দুঃখ বিস্তারিয়া যাক বিশ্ব পরে, ক্লান্ত কপতের কণ্ঠে ক্ষীণ জাহ্নবীর ক্লান্ত স্বরে অশ্বত্থ-ছায়াতে। অবশেষে যে সন্ন্যাসী জরামৃত্যু, ক্ষুধা তৃষ্ণা এবং চিন্তার বিকল লক্ষ কোটি নরনারীকে বিশাল বৈরাগ্যময় গেরুয়া বস্ত্রাঞ্চল দ্বারা আচ্ছাদন করে দাও। অর্থাৎ এই যে জরাজীর্ণ যে অবস্থা তৈরি হয়েছে বৈশাখের পরবর্তী সময়ে, সেগুলোকে ধুয়ে মুছে নতুনের জন্য প্রস্তুত হও, সেটি কবি বলছেন। তাপস বৈশাখের বাহিরের ও অন্তরের দুটি রূপই কবি দেখিয়েছেন। বাহিরের পুরাতনকে সে দগ্ধ করে ফেলে, অন্তর তার পরম সন্তোষ বিরাজমান। এতে স্পষ্টত নতুনের আগমনী না থাকলেও এই সন্তোষ তার সূচনা করে। কবি পরবর্তী বহু কবিতায় বৈশাখের এই যুগল রূপ আর বৈশিষ্ট্য দেখানোর চেষ্টা করেছেন। খরঝড়ে যার প্রচণ্ড প্রকাশ, বৈশাখের মধ্যাহ্নে যার রুদ্র প্রকাশ, সেই বিশ্বদেবতা ভ্রষ্টলগ্ন কবিতাটির মূল ভাবে তা প্রকাশিত হয়েছে। এতক্ষণ দেখলাম কবি আগ্রহের সহিত সেই সত্তার নিকটে নিজেকে সমর্পণ করতে ইচ্ছুক, কিন্তু সেই সত্তাও মানুষের নিকটে নিজেকে প্রকাশ করতে চেষ্টা করছেন। কিন্তু হায়, উভয় পক্ষের ইচ্ছায় শুভলগ্ন এক মুহূর্তে আসে না। তাতে আবার অপরিচয়ের অর্ধ অজ্ঞতা এবং কাজ পরিচয়ের লজ্জা। সকালবেলা যখন তরুণ পথিক আমার দুয়ারে এসে আমার সন্ধান করে, তখন কেন যে শরমে মরিয়া বলিতে নারিনু হায়, নবীন পথিক সে যে আমি, সেই আমি। আবার সন্ধ্যাবেলা সেই ক্লান্ত পথিক যখন আমাকে সন্ধান করে, তখনও শরমে মরিয়া বলিতে নারিনু হায়, শ্রান্ত পথিক সে আমি, সেই আমি। লজ্জা যখন ভাঙল, বিলাসিনী প্রস্তুত হয়ে যখন বসে, তখন আর তার দেখা পাই না। যখন হতাশ হয়ে কেবল ত্রিজামা যামিনী একা বসে গান গাহি, হতাশ পথিক সে যে আমি, সেই আমি। সোনার তরীতে কয়েকটি রূপক জাতীয় কবিতা আছে, এটিও মূলত সেই শ্রেণীর।
তবে অভিজ্ঞতার বৈচিত্র্যে এর রস নিবিড়তর। অবশেষে কবিতায় কবিকে অসমাপ্ত কর্তব্যের মধ্যে আহ্বান। কবির বিশ্বাস ছিল জীবনের কঠোর কর্তব্যে তার শেষ হয়েছে, এখন তার বিশ্রামের অবকাশ। কিন্তু জীবন দেবতার লীলা বুঝে উঠবার উপায় নেই। কবি বিস্মিত হয়ে ভাবতে থাকেন, কেন আসে মর্মভেদী সকল সমাপ্তিভেদী তোমার আদেশ। এই মোহিনী নিষ্ঠুর কঠোর যামিনী আর কেহই নয় কবির জীবন দেবতা। তার আদেশ অমান্য করার শক্তি কবিরও নেই। কাজেই আবার চলিনু ফিরে বহি ক্লান্ত নত শিরে তোমার আহ্বান। অর্থাৎ এই যে জীবন দেবতা তাকে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাচ্ছেন, যেমন সোনার তরীতে শেষ কবিতায় তিনি কবি বলেছিলেন যে সেই জীবন দেবতাকে উদ্দেশ্য করে, আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পারে ভিড়িবে তোমার সোনার তরী। তো সেই জীবন দেবতা কবিকে কিন্তু ছাড়েন নাই, বিভিন্ন জায়গায় যেন তাকে তার আদেশে কবিকে আদেশ করে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন, এবং সেই আদেশ অমান্য করা কবির পক্ষেও কঠিন। বাংলাদেশের সন্ধ্যাকে এমন একটি মাত্র রেখায় বন্দি করতে আর কে পেরেছে জানি না। কাজের বিরাম, নিদ্রার বিরাম এবং গৃহের অভ্যন্তরে সমস্ত দিনের পরিণাম এই তিনটি ছত্রে কেমন ফুটে উঠেছে। নামে সন্ধ্যা তন্দ্রালসা, সোনার আঁচল খসা, দীপ শিখা, হাতে দীপ শিখা। তো সুন্দরভাবে সন্ধ্যার বর্ণনা এখানে তিনি করেছেন। বিদায় নামে দুটি কবিতা আছে। একটিতে কবি পূর্বতন আরামদায়ক বৃহৎ কর্তব্য কঠিন জীবনে যাত্রা করার জন্যে প্রস্তুত হচ্ছেন। বর্তমানের সহিত বন্ধন ছেদনের বেদনায় এর প্রাণ। অশেষ কবিতায় আহ্বানই হয়তো সেই কর্তব্যের পথে টেনেছে। দ্বিতীয় বিদায় কবিতাটিতে মৃত্যুর বিচ্ছেদ। চিত্রার মৃত্যুর পরে কবিতার সহিত বিষয়বস্তু এক, তবু দুটির কত প্রভেদ। বিদায় কবিতার অভিজ্ঞতা পূর্বেরটির হতে গভীরতর পরিণাম লাভ করেছে। যে অতিকথন দোষে মৃত্যুর পরে কবিতাটির রস জমেনি, সেই অতিকথন দোষশূন্য এই কবিতাটিতে কেমন এক প্রকার কোমল মধুরতা অনুভূত হয়। রবীন্দ্রনাথের সমস্ত কবিতাগুলির মধ্যে এটি একটি অন্যতম কবিতা। কল্পনার দেশাত্মবোধক কবিতাগুলির মূল প্রাচীন ভারতের জীবনে। এতে যে ভারত কবির লক্ষ্য তা ঐতিহাসিক ধারাবিচ্যুত বর্তমান ভারতবর্ষ নয়, তা প্রধানত জনক জননী। কবি ভারতবর্ষকে প্রাচীনকালের জীবনের ভিতর দিয়ে কাব্য পুরাণের ইতিহাসের মহিমায় ভিতর দিয়ে দেখেছেন। ভারতবর্ষ জন্মভূমি বলেই প্রিয়, কিন্তু তা প্রিয়তর হয়ে উঠেছে ইতিহাসের এই সমস্ত মণিমাণিক্যের অঙ্গভূষণের উজ্জ্বলতায়। রবীন্দ্রনাথ দেশপ্রীতির প্রথম উৎস। রবীন্দ্রনাথের দেশপ্রীতির প্রথম উৎস দেশের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। প্রাকৃতিক সৌন্দর্য হতে উৎসারিত দেশপ্রেম অগ্রসর হতে হতে দেশের প্রাচীন ইতিহাস ও কাব্যপুরাণ দ্বারা বর্ধিত স্রোত হয়ে পূর্ণতর হয়েছে। দেশপ্রীতির এই মৌলিক সৃষ্টি প্রাচীন ভারতের ঐতিহাসিক সত্যের দ্বারা রঞ্জিত হয়ে কল্পনার দেশাত্মবোধক কবিতার সৃষ্টি করেছে। ভারতলক্ষ্মী এর চরম। ওই ভুবন মোহন মোহিনী, ওই নির্মল সূর্য করোজ্জ্বল ধরণী, জনক জননী জননী। অর্থাৎ রবীন্দ্রনাথের যে দেশপ্রেম, সে প্রাচীন দেশের যে প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাচীন ভারতের যে সৌন্দর্য সব মিলে একাকার হয়েছে এটি, এবং সেটি ভুবন মনোমোহিনী হয়ে জনক জননী জননীতে পরিণত হয়েছে। দেশের প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক সত্যের দ্বারা বিভূষিত হয়েছে। প্রথম প্রভাত উদয় তব গগনে, প্রথম সামরস তব তপবনে, প্রথম প্রচারিত তব বন ভবনে,
জ্ঞান ধর্ম কত কাব্য কাহিনী। এই হচ্ছে রবীন্দ্রনাথের প্রার্থনা। দেশের সৌন্দর্য প্রধান রূপের বর্ণনা তিনি অনেক কবিতায় করেছেন। শরৎ কবিতা তাদের অন্যতম। বঙ্গলক্ষ্মী কবিতায় এই সৌন্দর্যের সহিত রাজনীতি ও অর্থনীতির সত্যকে কেমন কৌশলে, কেমন অনায়াসে তিনি মিলিয়ে দিয়েছেন। তোমার শ্রীঅঙ্গ হতে একে একে খুলি, সৌভাগ্য ভূষণ তব হাতের কঙ্কন, তোমার ললাট শোভা সীমন্ত রতন, তোমার গৌরব তোমার বাধা রহিয়াছে বহুদূর বিদেশের বণিকের কাছে। এই কবিতাগুলিতে আর একটি বিষয় লক্ষ্য করার বিষয়, এতে দেশের বর্তমান মূর্তি, তাতে দীনহীনা কাতর আহ্বান এবং সেই জননী এবং কবিতায় তা পরিস্ফুট হয়েছে। উন্নতি লক্ষণ ও জুতা আবিষ্কার নামে কল্পনায় দুটি শ্লেষাত্মক কবিতা আছে। এই দুটি কবির ব্যক্তিত্বের আর এক দিক প্রকাশ করছে। কবি যে বলেছেন, একদিকে দেশের প্রতি প্রীতি, অন্যদিকে দেশ হিতৈষীর প্রতি উপহাস, এ দুটিতে সেই উপহাসের ভাব। এই কাব্যে অনেকগুলি প্রেমের সঙ্গীত আছে। এগুলির ভাষার সংহতি, কল্পনার ঐশ্বর্য ও সকরুণ মিনতির ভাব লক্ষণীয়। এছাড়া দুটি কবিতা রইল পিয়াসী ও পসারিণী। ভাবের দিক দিয়ে এরা ক্ষণিকার আত্মীয়, ক্ষণিকার অগ্রদূত, কিন্তু ভাষা ও সঙ্গীতের দিক থেকে এদেরকে কল্পনার পর্যায়ে স্থান দেওয়া যেতে পারে। পিয়াসী প্রভাতবেলার কবিতা, ভারতের শান্তি ও স্নিগ্ধতা এর ছন্দে ও ভাবে। পসারণী কবিতাটি মধ্যাহ্নের, দুপুরের ক্লান্তি এর ভাবে ও ছন্দে। ছন্দ যেন অবসন্ন হয়ে আর পা তুলতে পারছে না, নিরন্তর নব নব রচনাক্রান্ত কবির চিত্তে বিরামের ঘণ্টা বাজছে। এই কবিতা দুটি পাঠককে ক্ষণিকার সেই বিশ্রাম নিভৃত অন্তঃপুরের জন্য প্রস্তুত করতে থাকে। অর্থাৎ রবীন্দ্রনাথ তো একটা ভাব থেকে তিনি যেন, একটি বিষয় থেকে তিনি যেন রস সংগ্রহ করে সেখানের দ্বারা তৃপ্ত হয়ে নতুন আরেকটা ভাবের জগতে তিনি প্রবেশ করেছেন। তো কল্পনার কবিতাগুলোর মধ্যে আমরা কল্পনায় প্রাচীন ভারতের বিভিন্ন বিষয়ের সাথে পরিচিত হয়েছি। প্রাচীন ভারতের যে সাহিত্যের নায়িকা, তাদের সাথে পরিচিত হয়েছি, হ্যাঁ, তাদের সাথে সময় কাটিয়েছি। তো এই ভাব বা এটির চিত্তরস যখন তার পূর্ণ হয়েছে, তিনি সেখান থেকে বের হয়ে আসছেন এবং নতুনের জন্য যেন আবার প্রস্তুত হচ্ছেন। কবি যে বলেছিলেন, হেথা নয় হোথা নয় অন্য কোথাও অন্য কোনোখানে, সেই অন্যখানে যাওয়ার তার সময় হয়েছে এবং এর পরবর্তী পদক্ষেপই হচ্ছে ক্ষণিকা। ক্ষণিকের গান গারে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে, এই দিয়ে তিনি আবার ক্ষণিকা শুরু করেছেন। তো আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। এই যে এই পথ দিয়ে হয়তো আমাদেরকে আবার ক্ষণিকার কাব্যে যেতে হবে, ক্ষণিক দিনের আলোকে, ক্ষণিক সৌন্দর্য, ক্ষণিক আনন্দ নেওয়ার জন্যে। তো বন্ধুরা, ধন্যবাদ তোমাদেরকে, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি শুনেছ এবং পরবর্তীতে আরও সামনে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোর সাথে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি শেষ করছি। ধন্যবাদ তোমাদেরকে।